আপনারা শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন বটল গোর্ড কাল্টিভেশন, লাউ চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী সমীর ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন RJ সুমন। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন সুইট পটেটো কাল্টিভেশন, রাঙালু চাষ নিয়ে আলোচনা। এই আলোচনায় আমাদের সঙ্গে থাকছেন কৃষি বন্ধু শ্রী প্রদ্যুৎ প্রামাণিক এবং আজকের এই সাক্ষাৎকার নিয়েছেন RJ মনোরমা। নমস্কার বন্ধু, 90.8 FM বেতার বিদ্যাসাগরে আপনাকে স্বাগত জানাই। তো আমি প্রথমেই তোমার কাছ থেকে জেনে নেব এই লাল আলুকে আর কি কি নামে আমরা চিনি। লাল আলুকে আমরা সাধারণত লাল আলু বলে থাকি, আচ্ছা। বা কোনো কোনো এলাকায় রাঙালু বলে থাকে, বা লাল আলুও বলা হয়ে থাকে। আচ্ছা, তো এই লাল আলুর মরশুম বা জলবায়ু কিরকম হয়? জলবায়ুটা মূলত শীতকালীন ফসল, এটাও শীতকালীন ফসল বা শীতের সময় চাষ করা হয়ে থাকে। আচ্ছা। এই ধরুন বাংলার এই ভাদ্র বা আশ্বিন মাসের দিকে লাগানো হয়, আর অগ্রহায়ণ বা পৌষ মাসের দিকে এটাও ফসল তোলা হয়ে থাকে। আচ্ছা, তো এর জমি বা মাটি কিভাবে তৈরি করব আমরা? হ্যাঁ, মাটি তৈরি করবার জন্য
এর নাঙল দিয়েই চাষ করা হয়, জমিতে যেরকম শুষ্ক মাটিকেই চাষ করা হয়, নাঙল বা ট্রাক্টর দিয়ে খুব ভালোভাবে চাষ করা হয়, যাতে খুব মাটিটা ঝুরঝুরে হয়ে থাকে, ভালো সুন্দর হয়ে থাকে, নরম প্রকৃতি হয়ে থাকে, যাতে আচ্ছা আলুগুলো তৈরি হতে পারে সুন্দর করে। আচ্ছা, তো লাল আলুর বীজ নাকি চারা কিভাবে লাগানো হয় এই লাল আলু? লাল আলুর সাধারণত বীজ থেকে হয় না, লাল আলুর এক ধরনের লতানো গাছ, তো এই লত থেকেই এর লাল আলু তৈরি করা হয়। প্রথমে এর হচ্ছে চারা গাছ লত তৈরি করার যদি কথা বলেন, তাহলে এটা কিছুটা জায়গা আমরা প্রথম থেকেই যে আলুগুলোকে লাগিয়ে রেখে দিই, তার থেকে গাছ বেরিয়ে অনেক লত হয়ে থাকে, সেই লতগুলোকে কেটে কেটে নিয়ে আমরা চারা হিসেবে ব্যবহার করি এবং লাগিয়ে থাকি। পদ্ধতিটা যদি একটু আমাদেরকে আপনি বলেন তো ভালো হয়, মানে এই লাল আলু কিভাবে লাগানো হয়? হ্যাঁ, লাল আলু লাগানোর বিশেষ পদ্ধতি আছে, এটা হয়তো সবাই জানে না বা করে না, অনেক সময় অনেক জায়গায় অনেকভাবেই লাগানো হয়। আমাদের এপাশে যেভাবে লাগানো হয় সেটা বলতে গেলে বলা যায়, প্রথমে যেটা বললাম যে অনেকটা জুড়ে লত তৈরি করা হয়। এই লতগুলো তৈরি করে যখন অনেকটা বড় বড় হয়ে যায়, লতগুলোকে কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পর সেই লতগুলোকে জমিতে যে করা হয়, ভেলি করা হয়, সেই ভেলি করার পর ডোব করে করে একটু একটু করে ডোব করে একটু কিছুটা কিন্তু ছাড়া ছাড়া ডোব করে এগুলো লাগানো হয়ে থাকে। আচ্ছা, কতটা ছেড়ে রেখে এই ভেরিটা তৈরি করা যায়? সেটা ভেলি তৈরি করার জন্য যদি বলেন তাহলে 20 ইঞ্চি বা 22 ইঞ্চি মিডিলে বা মাঝে যে গ্যাপ দেওয়া হয় এটা, আর একটা মাদা থেকে একটা গাছ চারা গাছ এই লতটা লাগানো থেকে আরেকটা লত লাগানোর যে মাঝে যে গ্যাপটা, ওটা ধরুন 10 থেকে 15 ইঞ্চি দেওয়া হয়। আর মাঝের যে ভেলি যেটা জল পাওয়ানো হবে, সেই জল পাওয়ানোর যে ওটা 22 ইঞ্চিতে বা 20 ইঞ্চি দেওয়া হয়। মাটি কিভাবে তৈরি করব? মাটি কিভাবে তৈরি করব বলতে গেলে বলা যায় প্রথমেই শুষ্ক মাটিগুলিকে নাঙ্গল বা ট্রাক্টরের মাধ্যমেই চাষ করা হয়। আর মাটিগুলো যখন সুন্দরভাবে হয়ে যায় তখন 2-3 বার চাষ দেওয়া হয়ে থাকে, খুব ভালোভাবে যেন মাটিটা তৈরি হয়ে যায়, তারপরেই লাগানো হয় আর কি। লত কি শোধন করতে হয়? হ্যাঁ, যে লতগুলো আমরা পাই সেই লতগুলোতে অনেক সময় অনেকগুলো শেকড় বাকড় জমে থাকে বা সেগুলো লেগে থাকে, সেগুলো থেকেই মূলত লাল আলু হয়। কিন্তু সেইগুলো প্রথমে সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়, যাতে কোনো কিছু না থাকে, সেগুলোতে কোনো জীবাণু যেন না থাকে, কোনো পোকামাকড় যেন না থাকে, সেগুলো লক্ষ্য নজর রাখতে হয়। কারণ সেইগুলো থেকেই পরে আলুগুলোর সৃষ্টি হয়, তো ওইগুলো যাতে না থাকে সেরকম পরিষ্কার বা সুন্দর লতগুলোকেই প্রথমে ডগা লতগুলো কেটে লাগানো হয়, যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না থাকে, যাতে কোনো রকম কাটা ছেঁড়া না থাকে, যাতে ওই সরু যে লতগুলো এক ধরনের সাদা বা লাল কালারের লতগুলো শিকড় বেরিয়ে আসে, ওই শিকড়গুলোকে ছিঁড়ে পরিষ্কার করতে হয়, তারপরে গিয়ে ওগুলো লাগানো হয়। কিছুক্ষণ আগে তুমি মাদা কাটার কথা বললে, তো এই মাদা কাটার পদ্ধতিটা একটু যদি বলো। হ্যাঁ, যেগুলো বীজ লাগানো যেগুলো হয় সাধারণ পদ্ধতি সেরকম এটা নয়। এর জন্য কোদাল দিয়ে একটু করে, যেটা বললাম 10 থেকে 15 ইঞ্চি অন্তর একটু ছোট করে ডোব খুলে নেওয়া হয়। ডোব খুলে নিয়ে ওই ডোবগুলোতে ভালো করে মাটিগুলো ঘটতে দেওয়া হয়। আচ্ছা তারপর ওটাতে জল দেওয়া হয়। আচ্ছা জল দিয়ে একটু ভিজিয়ে ওই যে লতগুলো বললাম, ওই লতগুলোকে নিয়ে গোল করে লাগিয়ে দেওয়া হয়, একটু ঘুরিয়ে গোল করে লাগিয়ে দিয়ে এগুলো মাটি চাপা দিয়ে দেওয়া হয়। লতগুলোকে মাটি চাপা দিয়ে, পুরোটা নয়, অর্ধেকটা যেটার মধ্যে আলু হবে, আর বাকিটা বেরিয়ে থাকে। ওই যে লতগুলো বাইরে বেরিয়ে থাকে ওইগুলো থেকেই চারা গাছগুলো বড় হতে থাকে, এবং যে ভিতরে যে ডাঁটাটা বা লতটা থাকে সেইগুলো থেকেই আলুর সৃষ্টি হয়। আচ্ছা, তো এই লত লাগানোর কতদিন আগে মাদা কাটতে হয়? এর কিছু কি নিয়ম আছে? না, মাদা সঙ্গে সঙ্গে কেটে লাগানো যায়, আগের থেকে কেটে রাখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, তো মাদা কাটাতে জলের পরিমাণের কথা তুমি বললে, তো কতটা এর পরিমাণ সঠিক, কতটা পরিমাণ? জল একটু ছোট মাদা কাটা হয়, যাতে ওটা মাদাটা ভিজতে পারে, তাই জন্যই একটুখানি জল দেওয়া হয়, যাতে ওই যে লতটা ওটা লাগানো যায়, ওই জন্যই জলটা দেওয়া হয়। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র একটুখানি জল দিলেই হবে। আচ্ছা, তো এই লত লাগানোর জন্য মাটিটা কতটা খনন করার প্রয়োজন পড়ে? না, বেশি খনন নয়, ধরুন নিচের দিক থেকে 5 থেকে 6 ইঞ্চি আচ্ছা এরকম খনন করলে হবে, 5-6 ইঞ্চি খনন করে, যাতে মাটিটা সুন্দর থাকে, নরম থাকে, এই জন্য একটু খনন করে কুপিয়ে নেওয়া ভালো। আর জল দিলে তো মাটি এমনিতেই নরম হয়ে যায়, তারপর ওটা লাগিয়ে ঢাকা দিলে সুন্দর হয়ে যায়। আচ্ছা, তো তারপর
সার কি প্রয়োজন আছে এরপর? হ্যাঁ, সার প্রয়োগ তো সবসময় করতেই হবে। আর মাটি তৈরি করবার সময়ও বিশেষ কিছু সার দেওয়া হয়। যেমন গোবর সার দেওয়া হয়ে থাকে, এক ধরনের সেই উনুনের ছাই পাঁশ যেগুলো হয়, আচ্ছা, সেইগুলো দিলে খুব ভালো হয়। কারণ ওতে মাটিটা যত ফাঁপা থাকবে তত গাছগুলো ভালো হবে, আলুর ফলনটা ভালো হবে। মানে মাটিটা সবসময় ফাঁপা থাকতে হবে যাতে জলে বসে সেইটি সিমেন্টের মতো শক্ত না হয়ে যায়, আবার রোদে শুকিয়ে কাঠও না হয়ে যায়। মানে আর্দ্র অবস্থায় থাকতে হবে, অল্প শুকনো অল্প ভিজে অবস্থায় থাকলে আলুর ফলনগুলো খুব ভালো হয়। আর রাসায়নিক সার হিসেবে গ্রোমোর ব্যবহার করা হয়, 28 গ্রোমোর ব্যবহার করা হয়, আচ্ছা। মাঝে মধ্যে ইউরিয়া দেওয়া হয়ে থাকে, এগুলোই। তো এই সারগুলোর পরিমাণ কতটা হয়? হ্যাঁ, এগুলো ইউরিয়া খুব কম দেওয়া হয় আর গ্রোমোরও খুব কম দেওয়া হয়, কারণ এগুলো কম রাসায়নিকযুক্ত সার প্রয়োগ করলেই হবে। এই ধরুন ইউরিয়া হচ্ছে কাঠা প্রতি 250 বা 300 গ্রাম, গ্রোমোর একটু বেশি দেয়, 500 বা 1 কেজি এরকম দেওয়া হয়, কাঠা প্রতি দেওয়া হয়। খুব কম লাগে এটার জন্য রাসায়নিক সার। আর উনুনে যে ছাই পাঁশ বললাম ওইগুলো খুব বেশি পরিমাণে দিতে হয়। গোবর সারও বেশি পরিমাণে দেওয়া আচ্ছা, ভালো, এটা মাটিটা তৈরির সময় তৈরির সময় দিয়ে দেওয়া দেওয়া হয়। হয়। আর হচ্ছে যখন গাছগুলো বড় হয়ে যায় তখনও সার দেওয়া হয়। আচ্ছা, তো এই সার দেওয়ার পর গাছগুলো বড় হতে কতদিন লাগে সময়? হ্যাঁ, এগুলো যখন লাগিয়ে দেওয়া হলো, লাগিয়ে দেওয়ার পর কিছুদিন সময় নেই, যে ধরুন 1 মাসের মতো, 1 মাস বা 25-30 দিনের মতো সময় লাগে গাছগুলো থেকে, ওই যে লাগানো হলো লাগানোর গাছগুলো থেকে একটু বড় হতে সময় নেয়। যখন যখন একটু একটু লত বেরিয়ে আসে তখন মাটিগুলো কোড়া হয়, যদি আগাছা হয় আগাছাগুলো পরিষ্কার করা হয়, আগাছা পরিষ্কার করার পর আবার কিছু রাসায়নিক সার প্রয়োগ করা হয়, রাসায়নিক সার প্রয়োগ করার পর একবারে যে ভেলিগুলো তৈরি করা হয়েছে ওইগুলো মাটি তুলে দেওয়া হয়, একবারে সুন্দর করে তুলে দেওয়া হয়, যাতে আর না খোলা হয়, আর কোড়ার হবে না, একবারে ওইগুলো শেষ আচ্ছা করে দেওয়া আচ্ছা, হয়। এই সময় কি কোনো সার প্রয়োগ হয়? হ্যাঁ, এই সময় সার প্রয়োগ করতে হয় খুবই অল্প পরিমাণে, যে বললাম কি 10 সার প্রয়োগ? 10-26 দা এনপিকের, আচ্ছা, 10-26-26 যে সার হয় ওইগুলো দেওয়া হয়ে থাকে। আর ইউরিয়া খুব কম কম পরিমাণে দেওয়া হয়। বধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। বধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। আচ্ছা, এই সময় কি জলসেচ করা যায়? হ্যাঁ, জলসেচ করতেই হয়। ওই যে বললাম সারগুলো দেওয়া হলো, সারগুলো হ্যাঁ। দেওয়ার পর যে ভেলিগুলো সুন্দর করে মাটি তুলে দেওয়া হলো, হুম। মাটি তুলে দেওয়ার পর জলসেচ করা হয়। আর আগে বলেছি জল আর্দ্র উষ্ণ আর্দ্র, মানে খুব শুকনোও নয়, খুব ভিজেও নয়, মাঝে খুব অল্প ভিজে অল্প শুকনোর মধ্যে থাকতে হয়, তবে গিয়ে আলুগুলো সুন্দর ফলন হয়। এই জন্য জলসেচের পরিমাণটা ঘন করতে হয় কিন্তু কম করতে হয়। আচ্ছা, এই সময় লতগুলো যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন কি কোনো রোগ দেখা যায়? হ্যাঁ, যে বললেন রোগের ব্যাপারটা, ওটা সাধারণভাবে কোনো রোগ লাগে না, যেহেতু এগুলো পাতাগুলো মোটা হয় তাই নমি ধসা বা পচা ধসার কোনো ব্যাপার থাকে না। কিন্তু যে পোকামাকড়ের উপদ্রব থাকে বা লেদা পোকার উপদ্রব থাকে, যাতে লতগুলোকে কেটে দিলে অনেক সময় সমস্যা হয়ে থাকে, বা যে বললাম মাটি তোলার সময় মাটি তোলার সময় থাইমেটের প্রয়োগ করা হয়ে থাকে যাতে করে আলুতে পোকা না লেগে যেতে পারে। এই যে লাল আলুগুলো হবে, আলুগুলোতে অনেক সময় ধুনা গন্ধ টাইপের, ধুনার যে গন্ধ হয় আচ্ছা, ওরকম গন্ধ হলে আলুগুলো খাওয়া যায় না, ওই জন্য থাইমেটের প্রয়োগ করতে হয় যাতে আলুতে পোকা না লেগে, যাতে নষ্ট না হয়ে যায়, যাতে খারাপ না হয়ে যায়। এই জন্য থাইমেটের প্রয়োগটা খুব বেশি পরিমাণে করতে হয়। আচ্ছা, আচ্ছা। আর ভিটামিন কিছু প্রয়োগ করা হয়ে থাকে, এই ধরুন যেগুলো সাধারণ ভিটামিন হয় সেগুলো কিছু পরিমাণে প্রয়োগ করলেই হবে। বড় হতে কতদিন সময় লাগে? বড় হতেই ধরুন 3 মাসের মতো সময় লাগে, লাগানো থেকে 3 মাসের মধ্যে সময় লাগে। এর মধ্যেই সব কিছু হয়, পরিচর্যা করা হয়, জল পাওয়ানো মাঝে মধ্যে হয়ে থাকে, যে বললাম খুব উষ্ণ আর্দ্র নয়,
মাঝে মধ্যেই জল পাওয়াতে হয়। আর বৃষ্টি কতবার মানে মাঝে মধ্যে কতবার তাও জলটা পাওয়ানো যেতে পারে? জল এবার দেখুন ওয়েদারের উপর নির্ভর করে। যদি বৃষ্টি হয় তাহলে সেরকম জল দিতে হয় না, আর যদি বৃষ্টি না হয় তাহলে জল পাওয়াতে হয়। খুব ভিজে রাখাও চলবে না, খুব শুকনো রাখাও চলবে না, তাই জন্য খুব অল্প পরিমাণে জল দিতে হয় আর ঘন জল দিতে হয়। আচ্ছা এই ধরুন 7 থেকে 8 দিন অন্তর একবার বা 10 দিনের মধ্যে জল দিতে হয়। আচ্ছা, তো কতদিন পর এই লাল আলু বড় হয়ে গেছে বোঝা যাবে? বোঝা তো সেরকম যাবে না, মাটিতে ঢাকা থাকে, ওটা হ্যাঁ। মোটামুটি 3 মাস বা 3 মাসের কাছাকাছি সময় লাগে। 90 থেকে 85 থেকে 100 দিনের মধ্যে এটা হয়ে যায়, খুলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, চাষি ভাইরা লাভের মুখ দেখতে পায়? হ্যাঁ দেখুন, কতটা লাভের মুখ দেখতে পায়? দেখুন এই আলু চাষে বিশেষ তেমন খরচ হয় না। অন্যান্য চাষে যেরকম খরচ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই চাষ খুবই লাভজনক, কিন্তু এতে ফলনের পরিমাণ অত হয় না, কারণ এটা তো এককালীন ফসল। মানে এ ধরুন লাগানো হলো, যে ফসলগুলো হলো ওটা খুলে নেওয়া হয়, একবারেই খুলে নেওয়া হয়। আর এতে দ্বিতীয়বার ফসলের কোনো আশা থাকে না, যেরকম আলু চাষের ক্ষেত্রে হয় সেরকম একবার খুলে নেওয়া হয়, একবারই লাগানো হয়, একবারই খুলে নেওয়া হয়। তাই ক্ষেত্রে আচ্ছা, তার মানে তুমি বলছো যে আলুগুলো সব একসাথেই খোলা হয়? একসাথেই খোলা হয়। আচ্ছা, যদি চাষি ভাই পুরোটা বাজারে না দিতে পারে, তার কিছু রয়ে গেল, কতটা ক্ষতি হতে পারে? হ্যাঁ দেখুন, এগুলো বিশেষ পরিমাণ একটা সময় বিক্রি করা হয়ে থাকে, অন্যান্য সময় চাহিদা খুব কম থাকে, তো তাই জন্য এটা এককালীন ফসল একবারই তুলে নেওয়া হয়। আচ্ছা আর যদি রয়ে যায় তাহলে সেগুলো ক্ষতি হয়, লাভ কিছু হয় না। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, এটা কি তাহলে সিজনাল ফসল? হ্যাঁ, এটা সিজনে নয়, মানে শীতকালীন ফসল তো শীতকালেই হয়, কিন্তু ফসলটা তোলার একটা সিজন থাকে। এই ধরুন আমাদের যে এলাকা, ওখানের যে সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজোর সময় একটা গোটা সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে। ওই গোটা সিদ্ধর সময় এই লাল আলুটার খুবই প্রয়োজন হয়, তার কারণ এটা একটা প্রধান অংশ ওই সরস্বতী পুজোর সময়। আর ধরুন এই মকর সংক্রান্তির সময় বিক্রি হয়, বেশি পরিমাণে বিক্রি হয় লাল আলুটা ওটার সময়। বা শীতকালীন এই ধরুন লাল আলুর পরোটা তৈরি করতে খুব খেতে ভালো লাগে, বা অন্যান্য সুইট পটেটো যেগুলো হয় ওগুলো সেদ্ধ করে গুড় দিয়ে খাওয়ারও একটা প্রবণতা থাকে। এই জন্য মোটামুটি শীতকালীন ফসল, আর এটা সব থেকে বিশেষ পরিমাণে ওই সরস্বতী পুজোর গোটা সিদ্ধর ব্যাপারটাতেই হচ্ছে ফসল তোলা হয়ে থাকে ওই সময়, আচ্ছা, বেশি লাভজনক হয় তখন। আচ্ছা, গোটা সেদ্ধর সাথে কি কানেকশন? মানে হ্যাঁ, সরস্বতী পুজোর সময় একটা কিছু মানুষ আছে যাদের গোটা সিদ্ধ এটা একটা পরব বা অনুষ্ঠান হয়, যাতে সব কিছু ফসল, সব কিছু আনাজ দিয়ে এক ধরনের সেদ্ধ খাবার তৈরি করা হয়, যার মধ্যে লাল আলুটা প্রধান। এরপর অন্যান্য ফসল, অন্যান্য সবজিও দেওয়া হয়, কিন্তু লাল আলুটা প্রধান হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য এটা একটা অনেক বড় উৎসব বা পরব হিসেবে আমাদের পালন করা হয়ে থাকে। এই জন্য লাল আলুটা ওই সময় সব থেকে বেশি চাহিদা থাকে, মানে বাজার যে দর বা মূল্য, সেই মূল্য অনুযায়ী ওই সময়ের মূল্য অনেকটা পরিমাণ বেশি থাকে। এই জন্য ওই সময় ফসলটা আমরা তুলি, ওই সময় আমাদের সব থেকে বেশি লাভ হয়ে থাকে। তুমি লাল আলুর গুণগত মানের কথা বললে, তো সেক্ষেত্রে আমার বলার, লাল আলুতে কি রঙের ব্যবহার হয়? লাল আলু দুই ধরনের হয়ে থাকে, বিশেষ ধরনের লাল রঙের হয়ে থাকে। আরেকটা আলু হয় সেটা হচ্ছে সাদা রঙের হয়, সেইটার অতটা বাজারে চাহিদা নেই, বা অতটাও চাষ করা হয় না, অতটা ফসল মানে উৎপাদন হয় না, অতটা বেশি পরিমাণে উৎপাদন হয়। লাল আলুর যে পরিমাণ ফলন হয় সেটার পরিমাণ অত হয় না, এই জন্য সেইটা চাষ করা হয় না। শুধুমাত্র ওই লাল রঙের যে আলুটা হয় ওইটাতেই চাষ করা হয়, যেটা আমরা রাং আলু বা মিষ্টি আলু বা লাল আলু বলে জানি। হ্যাঁ, কিন্তু ওতে লাল রংটা আনার জন্য কোনো কি রঙের ব্যবহার না, করা হয়? কোনো রঙের ব্যবহার করা হয় না, ওটা প্রাকৃতিক উপায়ে লাল হয়ে থাকে। এবারে ধরুন বাজারে যে বিক্রি করা হয় সেক্ষেত্রে অনেক ব্যবসাদার যারা আছে তারা রং ব্যবহার করে থাকে, কিন্তু সেই রঙগুলো কৃত্রিম রং, কিন্তু যে অরিজিনাল বা প্রাকৃতিক রং ন্যাচারালভাবে হয়ে থাকে সেটা লাল রঙেরই হয়ে থাকে, একদম পরিষ্কার সুন্দর লাল রঙের হয়ে থাকে। হয়তো পরিষ্কার লাল নয়, মানে ডিপ রেড কালার নয়, কিন্তু লাল রঙেরই হয়ে থাকে। কিন্তু এই রং ব্যবহারের ক্ষেত্রে কতটা ক্ষতি হয়? ওটা সম্পূর্ণই ক্ষতি। সাধারণ যে রং ব্যবহার করা ওটা সম্পূর্ণই ক্ষতি, ওটা এক ধরনের কেমিক্যাল, ওটা ইউজ না করে শুধুমাত্র সাধারণ মানুষের কাছে যে অরিজিনাল ব্যাপারটা ওটাই পৌঁছে দেবো সব থেকে ভালো। অরিজিনাল ব্যাপারটা আনার জন্য কি কোনো
সার আছে যেটার ব্যবহার করলে রংটা ঠিক থাকবে? না, এই ধরুন ওটার জন্য সেরকম কিছু ব্যবহার করতে হবে না, প্রাকৃতিক উপায়ে লাল তো। আর যদি বলেন আমি ভালোভাবে লাল টকটকে রং থাকবে সেই জন্য ভিটামিন প্রয়োগ করা হতে পারে, বা একটা ওষুধ আছে বোরন এক ধরনের ওষুধ আচ্ছা। পাওয়া যায়, সেটা এক ধরনের ভিটামিন, ওটাও প্রয়োগ করা হয় যাতে আলুগুলো সুন্দর হয় বা আচ্ছা। কালারফুল ভালো থাকে। ওটা মাটির গুণে অনেক সময় সুন্দর হয়, মানে ধরুন নদীর পলি মাটি বা ওটাতে রং খুব ভালো হয়, বা দোআঁশ মাটিতে আমাদের যে কালো মাটি ওটাতে রং অতটা ভালো হয় না, ফ্যাকাশে হয়। এরকম মাটিগুলো অনেক সময় কালারের পরিবর্তন হয়ে থাকে। আচ্ছা, এই ফসলটি সংগ্রহ করব কিভাবে? হ্যাঁ, দেখুন, যেভাবে আমরা ফসল তুলে নিই অন্যান্য ফসল, সেভাবে এটা তোলা হয় না, কারণ এগুলো নাঙলের মাধ্যমে সংগ্রহ করা যায় না। একমাত্র এগুলোর প্রথমে যে লতগুলো হয়ে যায় বললাম, হ্যাঁ। ওই লতগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করতে হয়, পুরো বিল পরিষ্কার করতে হয়। আচ্ছা। তারপর যে আমরা কোদাল আছে, কোদালের মাধ্যমে ওই একটা একটা যে লত লাগানো হয়েছিল মাদায় মাদায়, প্রত্যেকটি লত তোলা হয়, কোদালে করে মাটিগুলো সরানো হয়। তারপরে আলুগুলো সংগ্রহ করতে হয়। আলুগুলো সংগ্রহের পর লতের সঙ্গে যে শিকড়গুলো জুড়ে থাকে, শিকড়গুলো থেকে আলুগুলো পরিষ্কার করতে হয়, তবে গিয়ে আমরা পরিষ্কার আলুটা পাই। আলুগুলো কেবল মাটির সঙ্গে মিশে থাকে, তো মাটির সঙ্গে মিশে থাকার কারণে এগুলো ডাইরেক্ট আমরা করতে পারি না, বাজারে নিয়ে যেতে পারি না। আলুগুলোকে জলে পরিষ্কার করে ধুতে হয়, ধোয়ার পরেই আমরা বাজারকে নিয়ে যেতে পারি। তার আগে লত পরিষ্কার করা বা আগাছা পরিষ্কার করা বা আলুগুলো শেকড় থেকে ছাড়ানো অনেকটাই পরিশ্রম সাধ্য, অনেকটাই সময় সাধ্যর ব্যাপার থাকে। আচ্ছা, তো ফসলটা তোলার পর ওই লতটাকে কি আমরা রাখতে পারি? হ্যাঁ, ওই লতগুলো থেকে আবার চারা গাছ লাগালে ওই লতগুলো থেকে আবার লাল আলুর চারা হিসেবে ব্যবহার করে যেতে পারে, ওগুলো থেকে আবার আলু হবে। কিন্তু ওগুলো সাধারণভাবে এত তো রাখা সম্ভব নয়, তাই কিছু জায়গাটা রেখে দেওয়া হয় আবার পরে লাগানোর জন্য, বা ওই যে আলুগুলো হয় আলুগুলো রেখে দিলেও হবে। ওই আলু থেকে পরে পরে গাছ বেরিয়ে ওগুলো আচ্ছা। আলু হয়ে যায়, কিন্তু আলুগুলো ডাইরেক্ট লাগালে ওতে আলু হবে না, শুধুমাত্র আচ্ছা। লত লাগানোর মাধ্যমেই আমরা আলু পেতে পারি। তাই জন্য ওগুলো সংগ্রহ করার সঙ্গে সঙ্গে প্রয়োজন নেই, কিছুটা জায়গা রেখে দিলেই হবে। পরে পরে অনেক বেশি বেশি লত হয়ে যায়, সেগুলো থেকে আমরা আবার কিন্তু নতুন ওগুলো চারা গাছ পেতে রেখে পারি। দিলে ওগুলো ঠিক থাকে নাকি ওটাকে ঠিক রাখার জন্য কিছু সার বা বীজ প্রয়োগ করতে হয়? একটু জায়গা রেখে দিলেই হবে, যেখানে একটু আধটু সার বা জল দিলেই হবে, সেখানে তো ফসল উৎপাদনের ব্যবহার হয়ে থাকে না, সেখানে আলুগুলো নষ্ট হয়ে যায়, শুধুমাত্র লতগুলোই বেঁচে থাকে। ওই লতগুলো থেকেই আবার নতুন করে হয়, তো তাই ওগুলো অত ভালোভাবে পরিচর্যা না করলেও চলবে, একটু আধটু করলেই চলবে, কারণ ওগুলো তো বীজ হিসেবে ব্যবহার করা হবে, তাই জন্য ওগুলো ব্যবহার করা হয়ে থাকে। অত বিশেষ পরিচর্যা করার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু জল দিয়ে রাখলেই হবে, বেঁচে থাকে। আচ্ছা, তো এতক্ষণ বন্ধু শুনছিলেন ম্যাটিক্স কৃষি পাঠশালা, সঙ্গে ছিল কৃষি ভাই প্রদ্যুৎ। তোমাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ। কেমন লাগছে শুনতে বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান? জানাতে অবশ্যই আমাদের মেল করতে পারেন betarbidyasagor@mail.bidyasagar.ac.in এই আইডিতে, অথবা আমাদের SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ফোন নাম্বার 8111688495। সরাসরি ফোন করেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা আমাদের চিঠিও লিখতে পারেন। চিঠি লিখবেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।